এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও আমরা মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আর এই ঘটনাটি মূলত উনি যার কাছ থেকে সংগ্রহ করেছিলেন তার কাছ থেকে এর আগে উনি ঘটনা সংগ্রহ করে আমাদেরকে দিয়েছিলেন। আর সেই ঘটনাটি আমরা থার্সডে নাইটের 156তম আয়োজনে প্রচার করেছিলাম। তার নাম সাকিব। 156তম এপিসোডে গড়াই গ্রামের শ্মশান ঘাটের ঘটনাটি নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। যদি না থাকে শুনে আসতে পারেন আমাদের থার্সডে নাইটের 156তম আয়োজনের সেই ঘটনাটি। ঘটনাটি যখন প্রচার করা হয়, সাকিব ভাই খুশি হয়েই পরবর্তীতে আরও একটি ঘটনা মিকাইল আহমেদ ভাইকে দেন। এই ঘটনাটি সাকিব ভাইয়ের বাবা সাকিব ভাইয়ের আম্মুকে বলেছিলেন, আর সাকিব ভাইয়ের আম্মুর কাছ থেকেই ঘটনাটি উনি পরিপূর্ণভাবে শুনেছিলেন। ঘটনাটি 1986 সালের আগে শুরু হয়েছিল। এই ঘটনাটি সাকিব ভাইয়ের দাদার সাথে দীর্ঘ সময় ধরে ঘটে চলছিল। ঘটনা শুরু করার আগে এলাকার বর্ণনা এবং ঠিকানাটা দেওয়া প্রয়োজন, তাহলে বুঝতেও সুবিধা হবে। সাকিব ভাইয়ের পুরো নামটি বলছি। তার নাম আব্দুল্লাহ আল সাকিব। ওনার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সদর হাসরা দক্ষিণপাড়া গ্রামে। এই যে দাদার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বার শেখ। দাদা একজন সুদর্শন এবং বেশ সুঠামদেহী মানুষ ছিলেন। রেগুলার টাইম মাফিক সালাত আদায় করতেন। দাদা যখন বিয়ে হয়েছে, এরপর আল্লাহর অশেষ রহমতে দাদার 7টা মেয়ে এবং 2টা ছেলে সন্তান হয়। সাকিব ভাইয়ের 5 ফুপুদের কিন্তু তখন বিয়ে হয়ে গিয়েছে, 2 জন বাদে। সাকিব ভাইয়ের বাবা সবার ছোট ছিলেন। ওনার বাবার তো তখনও বিয়ে হয়নি। ওনাদের বাড়ি তখন পাটখড়ির ঘর, উপরে টিন দেয়া ছিল। 1986 সালের আগে ওই এলাকাতে অধিকাংশ মানুষই এমন ধরনের ঘরে বসবাস করতেন। বাড়ির চারপাশের লোকজনের ঘনত্বও কম ছিল। অনেক দূরে দূরে বাড়ি বানাতো মানুষরা। তখনকার সময় আশপাশে বন, জঙ্গল, পুকুর, নালা, ঝোপঝাড় এগুলোই বেশি ছিল। ওনাদের বাড়ি থেকে 100 ফুটের মতো দূরত্বে ওনাদের চলাচলের জন্য কোনো রকম একটা ছোট রাস্তা চলে গিয়েছে। এই রাস্তার ডান পাশে একটি বাগান অবস্থান করছে। বাগানের পাশে আবার একটি পুকুরও রয়েছে। এই বাগানে অনেক আগের আমল থেকে বড় বড় অনেক গাছ অবস্থান করছে। এই গাছগুলোর মধ্যে থেকে ভয়ানক একটি বড় রেন্ডি গাছ রয়েছে। অনেক সময় এই রেন্ডি গাছে রাতের বেলা দূর থেকে বড় বড় আগুনের গোলা এসে পড়তে দেখেছে নাকি। আগুনের গোলাটি পরে আবার অদৃশ্য হয়ে যেত, কখনো 2টা, কখনো 3টা। এরকম আগুনের গোলা এলাকার অনেকেই দেখতে পেতেন দূর থেকে। এই রেন্ডি গাছের সাথে নিচে বাঁশ দিয়ে মানুষের বসার জন্য একটা মাচার মতো তৈরি করা হয়েছিল। আমরা অনেকে বাঁশের মাচালি বলি। অনেক সময় অনেক ক্লান্ত মানুষ দিনে, বিকেলে, আবার কখনো কখনো রাতের বেলাও বসে বসে বিশ্রাম নিত। মাঝে মধ্যে বিকেলবেলা সেখানে এই মাচালের উপর সাকিব ভাইয়ের দাদাও বসে বিশ্রাম নিতেন। একদিন বিকেলে আসরের পর ওনার দাদা এই রেন্ডি গাছের নিচে মাচালের উপর বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছেন। তো সেই মাচালের উপর বসে তো বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ থাকার পর, প্রায় অর্থাৎ 10 থেকে 15 মিনিট এরকম ছিলেন আর কি, হঠাৎ করে ওনার দাদা বুঝতে পারলেন অস্বাভাবিক কোনো জিনিস তার ঘাড়ে বা পিঠের উপর এসে পড়েছে। মনে হচ্ছে যে অনেক ভারী কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এমনটা না যে তার পুরো শরীরটা ভার হয়ে গেছে। আমাদের শরীরের উপর, অর্থাৎ শরীরের বিশেষ কোনো অঙ্গের উপর যদি মাথার উপর দেওয়া হয়, হাতের উপর দেওয়া হয়, কাঁধের উপর দেওয়া হয়, পিঠের উপর দেওয়া হয়, পায়ের উপর দেওয়া হয়, এরকম ভারী কোনো জিনিস, তাহলে কিন্তু শরীরের ওই অংশে ভার অনুভূত হয়। তো ওনার কাছে ঘাড়ে বা পিঠের উপরে এরকম জায়গার উপরে ভার অনুভূত হচ্ছিল, কিন্তু কি জিনিস যেটা এটা বোঝা যাচ্ছে না। অথচ শরীরের অন্য কোনো জায়গায় কিন্তু ভার অনুভূত হচ্ছে না। অনেক সময় হঠাৎ করে ভয়ের অনুভূতিতে পুরো শরীর ভারী হয়ে যায়। বিষয়টা কিন্তু এরকম না, অর্থাৎ সত্যি সত্যি শরীরের কোনো নির্দিষ্ট জায়গার উপরে ভারী কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। উনি বুঝতে পারলেন বিষয়টা তো স্বাভাবিক না। তখন ভয়ের একটা শীতল স্রোত ওনার শির দ্বারা বেয়ে নেমে যায়। দাদার পুরো শরীর তখন ভয়ে জমে গিয়েছে। দাদা প্রথমে তো বিষয়টা বুঝতে পারেন নাই, মনে করছেন হয়তো শারীরিক কোনো বিষয় হতে পারে। পরে মনে হলো না, এরকম তো কিছু না। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিয়েছে যখন,
তখন উনি মোটামুটি একটু স্বাভাবিক হয়ে গিয়েছেন। মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে প্রস্তুতি নিচ্ছেন। দাদা নামাজ পড়া শেষও করেন। হঠাৎ করে ওই দিন রাত্রে মাগরিবের পর ওনার দাদার শরীরটা কেন জানি খারাপ হয়ে যায়। খুবই খারাপ লাগছিল ওনার কাছে। কোনো জায়গায় দাদা স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। অদ্ভুত রকমের অশান্তি বিরাজ করছিল দাদার কাছে। একটা জায়গায় বসলে মনে হচ্ছে শরীরের ভিতরে কেমন যেন উন্মাদনা, অস্থিরতা। একটা জায়গায় 1 মিনিটও বসে থাকতে পারছিলেন না, খালি ছোটাছুটি করছেন। ওই রাতটা কোনোভাবে কাটিয়েছেন, ঘুমাতেও পারছিলেন না। শোয়ার পরে একবার এপাশ একবার ওপাশ, একবার বিছানার এক পাশে যান আর এক পাশে আসেন, কখনো পায়ের দিকে বালিশ নিয়ে শোন, কখনো আবার সেই বালিশটা সরিয়ে আবার মাথার দিকে নিয়ে আসেন। এইভাবে পুরোটা রাত ওনার কেটে যায়। মাঝে মাঝে হালকা ঘুম হয়েছে যদিও বা, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। পরের দিন আবারও দাদা বিশ্রাম নেওয়ার জন্য ওই গাছটার নিচে মাচালের উপর বসে বিশ্রাম নিতে থাকেন। দাদা কিন্তু একজন শিক্ষক ছিলেন, আর সময় করে নিজেদের জায়গা জমিও দেখাশোনা করতেন। পরিশ্রমের পর একটু বিশ্রামের তো প্রয়োজন পড়েই। সেদিন দাদা আসরের আগেই গিয়েছিলেন ওই জায়গায়। হঠাৎ করে ঘটলো এক অদ্ভুত ঘটনা। 3টা কি 3:15টার দিকে দাদা যেখানে বসেছিলেন নাকি, ওখানে বসে থাকা অবস্থায় হঠাৎ করে চিকন কণ্ঠে দাদার পাশ থেকে কেউ কথা বলে ওঠে। দাদার নাম ধরে ডাকতে থাকে। তো দাদার নাম মোহাম্মদ আব্দুল জব্বার শেখ। দাদা প্রথমে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছেন, কিছু মনে করেন না। পরে দাদা ভালো করে খেয়াল করে এদিক ওদিক তাকিয়েছেন, কে কথা বলছে, শব্দটার উৎস খুঁজতে থাকেন। কথাগুলো মানুষের মতো স্বাভাবিক কথা না, কথাগুলো খুবই ছোট কণ্ঠের ছিল এবং স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। দাদা আশেপাশে খেয়াল করে বারবার দেখলেন যে কথা বলার মতো আশেপাশে তো কেউ নেই। দাদা একটু ভয় পান তখন। এখন দাদা যেই রেন্ডি গাছের উপরের দিকে একটি বড় ডালের দিকে কি মনে করে তাকিয়েছেন, সেখানে দেখতে পান গাছের ডালের উপর কিছু অংশে প্রচণ্ডভাবে গাছের পাতা নড়াচড়া করছে, অথচ গাছের অন্য কোথাও কিন্তু এই নড়াচড়াটা হচ্ছে না। বাতাসে যদি হতো তাহলে তো সব জায়গায় একই রকম হতো, কিন্তু তা না, ওই নির্দিষ্ট জায়গাতেই। মনে হচ্ছে ওই ডালটি, অর্থাৎ যেই ডালের পাতার ভিতরে এরকম আন্দোলন হচ্ছে, মনে হচ্ছে ওই ডালটি ভেঙে পড়বে তাদের মাথার উপর এখনই। ডালটা এমনভাবে নড়াচড়া করছিল পাতার সাথে। দাদা বুঝতে পারেন যে এটা তো স্বাভাবিক কিছু না, ভালো কিছু না। দাদা আবার এগুলোতে খুব একটা বেশি ভয় পেতেন না, পাত্তাও কম দিতেন। বেশ কিছুক্ষণ এভাবে দেখলেন যে কি হয় না হয়। কিছুক্ষণ থাকার পর সেখান থেকে দাদা স্বাভাবিকভাবে বাড়িতে চলে আসেন। এই দিন রাতেই মূল ঘটনাটি শুরু হয় দাদার সাথে। রাতে দাদা নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গিয়েছেন। দাদা তখনও পুরোপুরি ঘুমান নাই, একটু সজাগ ছিলেন আর কি। তবে চোখ দুটো বোঝা ছিল, ঘুমের চেষ্টা করছেন আর কি। হালকা হালকা একটু ঘুমের ভাব আসছে তখন। ওই সময় দাদা দেখতে পেলেন হালকাভাবে তার শরীরে কোনো একটা জিনিস অনুভূত হচ্ছে, মানে একদম গাঢ়ভাবে না, হালকা বা আলতোভাবে কোনো একটা জিনিসের অনুভূতি ওনার শরীরে উনি টের পেলেন। মনে হচ্ছে খুবই আলতোভাবে দাদার শরীরে কেউ টাচ করছে। আবার শরীরের উপর কোনো কিছু একটা ভর করছে বা পজেসড হচ্ছে, এমনটাও আস্তে আস্তে তার মনে হচ্ছিল। দাদা যখন চোখ খুলেছেন, খুলে দেখেন কালো কুচকুচে একটা নারী অবয়ব দাদার পাশে শুয়ে আছে। দাদা সেটা তখন পর্যন্ত ওইভাবে কোনো কিছু মনে করেন, বুঝতে পারেন, মনে করছে হালকা ঝিমুনি বা এরকম কিছু, হয়তো স্বপ্নের মধ্যে এরকম কিছু চিন্তা করছেন। কিন্তু দাদা কিন্তু তখনও জাগা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে হয়তো স্বপ্নের মধ্যেই আছেন। দাদা তো বিষয়টা ওইভাবে পাত্তা দেন নাই। দাদা মনে মনে মানে ওই স্বপ্নের মধ্যে ওরকম হচ্ছে বা আসলে ওনার সেন্স ওরকম নাই তো ওই সময়। স্বপ্নের মধ্যে তো আর মনে মনে অত কিছু ভাবা যায় না, স্বপ্ন তো স্বপ্নই। তবে ওনার ঘুম কিন্তু ওভাবে হচ্ছিল না। একটা সময় ওনার এই তন্দ্রাচ্ছন্ন ভাবটাও কেটে যায়। তখনও পাশে ওই অবয়বটা দেখতে থাকেন। তখন ওনার মনে হয় যে শরীরটা তো বেশি ভালো যাচ্ছে না, অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, হয়তো বা চোখে উনি ভুলভাল দেখছেন, এরকম চিন্তা করছেন। তো রাত গভীর হচ্ছে, এর মধ্যে অবশ্য ওই অভাবটা কিছু সময়ের জন্য নাই হয়ে গেছে। গভীর রাত্রে দাদার ঘুম ভেঙে যায়। ওনার কিন্তু একবার ঘুম চলে এসেছিল, সেই ঘুমটা ভেঙে যায়। তখন
চোখের সামনে উপরের দিকে তাকিয়ে, মানে শুয়ে আছেন তো উপরের দিকে তাকিয়েছেন, দেখতে পান খুব সুন্দর একটি মহিলার অবয়ব। অবয়বটি দেখতে খুবই সুন্দর, বেশ লম্বা একটা নারী অবয়ব। তো দাদা আরো ভালো করে শিওর হওয়ার জন্য খুব ভালো মতো তাকিয়ে দেখছেন জিনিসটা আসলে কি। নিজের দুই চোখ কচলাতে থাকেন দুই হাত দিয়ে। দাদা দেখলেন যে না, আসলে উনি বাস্তবেই দেখছেন, ঘুমের ভেতরে না। পরক্ষণে দাদার আর বুঝতে বাকি রইল না উনি কোনো পরীর পাল্লায় পড়েছেন। ওই মুহূর্তে পরীটা দাদাকে বলছে, তুমি যা দেখতেছো সব সত্য এবং বাস্তব। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। আজ 2 দিন ধরেই তোমার কাছে আসার চেষ্টা আমি করছি, কিন্তু ওভাবে পারছি না। আসলে ওই পরীটা মূলত দাদাকে পছন্দ করে ফেলেছে। দাদা দেখতে খুবই সুদর্শন ছিল, বেশ উঁচু লম্বা ছিল, তা তো আমরা শুরুতেই বললাম। মূলত এই কারণেই পরীটা দাদাকে পছন্দ করে ফেলেছে। যেই রেন্ডি গাছটিতে দাদা প্রায় সময় বিশ্রাম নিতেন, ওখান থেকেই মূলত দাদা এই জিনিসটার খপ্পরে পড়েছে। ওই রেন্ডি গাছটি অনেক পুরনো, অনেকবারই নাকি ওই গাছটি কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিভিন্ন রকম জটিলতার কারণে গাছটি আর কাটা হয়নি, ওভাবেই রয়েছে দীর্ঘদিন ধরে রেন্ডি গাছটি। তো ওখান থেকেই ওনার দাদাকে কোনো একটা পরী পছন্দ করে ফেলেছে। তো ওই দিন রাত্রে দাদার সামনে প্রথমবার আসে এইরকম সুন্দর বেশে। আর এর আগে যে কালো কুচকুচে অবয়বটা, এটা সম্পর্কে দাদা ওইভাবে নিশ্চিত না যে আসলে উনি বাস্তবে দেখেছেন, ঘুমের ঘরে দেখেছেন, মানে এটা দাদা আসলে ওইভাবে আর মনে করতে পারছেন না। হতে পারে সেটা বাস্তবেই ছিল। তো যাই হোক, দাদা তো অপলক দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে ওই পরীটাকে দেখছে। লম্বা কালো কেশ, লম্বা নাক, মানে একটা সুন্দরী রমণীর যেই ধরনের গুণাবলী থাকার দরকার সবগুলি তার আছে। তবে এই জিনিসটা কিন্তু উপরে ভেসে আছে, মানে শুয়ে উপরে দেখছেন উপরে জিনিসটা আছে এমন ভাবে। তো এতদিন তো দাদা শুধু শুনেছেন পরীর কথা, কখন তো বাস্তবে এভাবে দেখেননি। তো দাদার সামনে বাস্তবে যে জিনিসটা রূপলাভ করেছে, এটা তার কাছে অবাক লাগছে। তো ওই রাত ওভাবেই কেটে যায়। ওই রাতে আর কোনো সমস্যা হয় না, জাস্ট এতটুকুই হয়। এরপর ওই পরীটা চলে যায়, দাদাও ঘুমিয়ে পড়েন। পরের রাত্রে একই রকম ঘটনা ঘটে, ওই পরীটা ওই একই রকম ভাবে আসে। গভীর রাত্রে দাদা চোখ খুলে দেখেন ওই পরীটা তার চোখের সামনে উপরের দিকে শূন্যে ভাসছে। এরকম বেশ কয়েকদিন চলতে থাকে। এইভাবে এই পরীটা তো দাদার কাছে আসে যায়, কন্টিনিউ হতে থাকে। তখনও কিন্তু এই সমস্ত ঘটনা দাদা দাদিকে বলেন নাই। পরীটি দাদাকে খুব পছন্দ করে, তা বারবার দাদাকে বলতে থাকে। একদিন রাত্রে দাদা ঘুমিয়েছিলেন, তবে ঘরের দরজাটা খোলা ছিল হালকা করে, আমরা আওসানো বলি, এক এক জায়গায় এক এক রকম ভাবে শব্দটা ইউজ করে। হঠাৎ করে ঘুম ভেঙে দাদা দেখতে পেলেন ওনাদের ঘরের বাইরে কাপড় শুকানো জন্য যে একটা বাঁশের মতো থাকে না, অনেক সময় গ্রামে দুটো বাঁশ ঘিরে দুটোর মধ্যবর্তী একটা লম্বা জায়গা রাখা হয়, সেখানে আবার আর একটা বাঁশ বেঁধে দেওয়া হয় বা শক্ত করে দড়ি বেঁধে দেওয়া হয় কাপড় শুকানোর জন্য। এটাকে অনেকে আড়া বা ডাব বলে থাকে। তো ওই আড়ার উপর পরীটা বসে আছে, সেখান থেকে ঘরের ভিতরে তাকিয়ে দাদাকে অপলক দৃষ্টিতে দেখছে। দাদা দেখতে পান অনেক আলোকোজ্জ্বল হয়ে আছে ওই পরীটা চতুর্দিকে, তার শরীর থেকে আলো ঝলমল করছে। পরীদের শরীর থেকে এক ধরনের আলো ছড়ায়, সেই আলোটাই মূলত চতুর্দিকে ছড়াচ্ছিল। ওই আড়ার উপরে পরীটা তো বসে আছে খুব সুন্দর করে, দুই হাত দিয়ে আবার ওই আড়াটা ধরেও রেখেছে। অনেক সময় আমরা কোনো জায়গায় বসলে দুই হাত দুই পাশে রাখি, ওই রকম ভাবে। পরীর কালো বর্ণের বড় বড় চুলগুলো মাটির সাথে লেগে আছে। দাদার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। দাদা স্পষ্টভাবেই ওই পরীটাকে কিন্তু দেখছেন। সেই মুহূর্তে দাদা দাদিকে ডাক দিয়েছেন। দাদি কিন্তু আগে থেকে এইসব বিষয় কিছুই জানেন না, দাদা কাউকে কিছু বলেনও নাই। সেই মুহূর্তে দাদা যখন দাদিকে ডাক দিয়েছেন, তো দাদা যেভাবে পরীকে দেখছিলেন দাদিও ঠিক একই রকম ভাবে ওই পরীটাকে দেখেন। এরপর পরীটা প্রচন্ড ভাবে রেগে যায়, মানে পরীটা চাচ্ছিল না যে দাদি দেখুক বা অন্য কেউ তার বিষয়টা জানুক। আর বিশেষ করে পরীটা দাদিকে কোনোভাবেই দেখতে পারতো না। এইভাবে ওই রাতটা কেটে যায় দাদা দাদির কোনোভাবে। পরের দিন ঘটে ভয়ঙ্কর ঘটনা। দাদা দাদি রাত্রে একসাথে ঘুমিয়ে আছেন। ওই পরীটি
দাদিকে ঘরের ভেতর থেকে ঘুমের ঘরে বাইরে নিয়ে গিয়ে রাগান্বিতভাবে প্রচুর পরিমাণে মারধর করতে থাকে দাদিকে, আর বলতে থাকে, যদি বাঁচতে চাস তোর স্বামীকে তুই ছেড়ে দে, এখান থেকে চলে যা, না হলে তোকে তোদের পুকুরের ভিতর চুবিয়ে মেরে ফেলবো। আমি তোর স্বামীকে বিয়ে করব, তুই আমার পথের প্রধান কাঁটা, আমার পথের কাঁটা হয়ে থাকিস না। দাদি তখন বলতে থাকে, আমি আমার স্বামীকে ছেড়ে আমার জীবন থাকতে কখনো চলে যাব না, তুই যা পারিস কর, আমার সাথে আল্লাহ আছেন। দাদা কিন্তু তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, উনি কিছু টের পাচ্ছিলেন না। এভাবে পরীটি নির্যাতন করার পর দাদিকে ছেড়ে দিয়ে চলে যায়। পরক্ষণে ফজর আজান দিয়ে দেয়। দাদা নামাজ পড়ার জন্য উঠে দেখে দাদির এই অবস্থা। দাদির এই অবস্থা দেখে দাদা তো অনেক রেগে যান এবং ওই পরীটার উপরে মূলত রাগান্বিত হয়েছেন যে ওই পরীটা যদি বেশি বাড়াবাড়ি করে তবে সেটাকে উনি দেখে নেবেন। কয়েকদিন পর আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে। ওই রেন্ডি গাছটার কাছে, সেখানে আবার দাদা গিয়েছেন, সেখানে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে দাদা দেখতে পান একটি সুন্দরী মেয়ের আকৃতি নিয়ে মানুষের মতো কিছু একটা দাদার সামনে এসেছে। দাদা বুঝতে পেরেছেন এটা ওই পরী। চেহারাটা অবশ্য কাপড় দিয়ে কিছুটা ঢেকে রেখেছে, একদম স্পষ্টভাবে বোঝা মুশকিল চেহারাটা, তবে পূর্বে থেকে যে দেখেছে সে মোটামুটি বুঝতে পারে। মানুষের ছদ্মবেশে আসা এই পরীটা স্বাভাবিক আকৃতি থেকে বেশ লম্বা ছিল, এসে দাদার পাশে এসে বসেছে। এসে বসে দাদাকে জিজ্ঞেস করছে, জব্বার তুমি কেমন আছো, এখানে বসে বসে কি করো? দাদা তো প্রথম দিকে ওইভাবে বুঝতে পারেন নাই কোনো একটা কারণে। দাদাকে বলছে যে, আপনি কে, কোথা থেকে আসছেন, তারপর মুখটা কাপড় দিয়ে ঢাকা কেন, আপনি কি আমাকে চেনেন? মেয়েটা যে আসলে পরী ছিল, কোনো এক মায়াজালের কারণে দাদা হয়তো শুরুতে ধরতে পারেন নাই। হয়তোবা ওই মেয়েটা দাদাকে কিছু দেওয়ার জন্য এসেছে, এরকমটা হয়েছে। দাদা এরকম চিন্তা করছেন যে মেয়েটাকে কিছু এখানে দেওয়ার জন্য আসছে। আসলে দাদা তো আগেই ওই পরীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সব সময়। দাদা ওখানে তো বসে আছেন, ওই পরীটা ছোট ছোট কিছু বাক্য দিয়ে দাদার সাথে কথা বলার চেষ্টা করছেন। হঠাৎ করেই ওই পরীটা দাদাকে বলে, আমি তোমাকে একটা জিনিস উপহার দিব। তখন দাদা আবার বলতেছেন যে, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি আপনাকে চিনি না, জানি না। এই গ্রামের মধ্যে আপনি একজন বেগানা মহিলা, এখানে এসে আমার পাশে বসছেন, আমি আপনার কাছ থেকে উপহারটা কেন নেব, কি কারণে নেব, কি স্বার্থ, আপনি আমাকে কোন স্বার্থে উপহার দিবেন, আর আমি বা কোন স্বার্থে আপনার কাছ থেকে উপহার নিব? আপনি আমার কোনো আত্মীয় লাগেন? দাদা কিন্তু এরকম ভাবে বলছেন। দাদা এই কথা বলার পর ওই পরীটা রেগে বলতেছে, আমি যেটা দেব সেটা তোমাকে নিতেই হবে, রাখো, এটা তোমার উপকারে আসবে। এ কথা বলার পর দাদাকে একটি রূপার কৌটো উপহার দিয়েছে ওই পরীটা, আর বলতেছে ওই পরীটা যে, এই কৌটার ভিতর তুমি যেই জিনিস রাখবা সেই জিনিসটাই দ্বিগুণ পাবা, তোমার কোনো অভাব হবে না। তারপর এই কথা বলে সেখান থেকে সাথে সাথে কিছু দূর পর্যন্ত চলে গিয়ে কোথায় যেন চোখের পলকে গায়েব হয়ে গেল ওই মেয়েটা। দাদা মনে মনে চিন্তা করছেন যে, মাত্র আমি সশরীরে দেখলাম এই মেয়েটাকে, এখনই চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। তখন দাদা বুঝতে পারেন যে, আরে এতক্ষণ যার সাথে কথা বললাম এটা তো ওই পরীটাই, এতক্ষণ কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, পরীটা মাঝে মধ্যে সুযোগ পেলে এভাবে দেখা দিত দাদাকে, বিভিন্ন মেয়ে মানুষের রূপ ধারণ করে আসতো, সবসময় একই চেহারা নিয়ে আসতো না, এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে আসতো, বোঝা মুশকিল ছিল এটা আসলে কে। পরীটি রূপার কৌটা উপহার দেওয়ার পর দাদা এটা বিশ্বাসও করেন নাই বা ওভাবে কখনো কাজেও লাগানোর চেষ্টা করেন নাই, ওভাবেই কৌটাটি ঘরের এক কোণায় রেখে দিয়েছিলেন। মূলত ওই পরীটি চাচ্ছিল কোনোভাবে কোনো কিছু লোভ দেখিয়ে দাদাকে পটিয়ে ফেলা। কৌটার লোভ দেখিয়ে দাদাকে কিনতে পারে নাই, আর এমনিতেই আগেকার সময় মানুষের অভাব অনটন কিন্তু বেশি ছিল। দাদা তো ওই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে একপাশে রেখে দিয়ে উনি তার মতো করে চলছেন, উনি ওনার কাজ করছেন আগে যেটা করতেন। দাদা পেশায় একজন শিক্ষক, স্কুলের ছাত্রদেরকে পড়াতে যেতেন, প্রাইভেটও পড়াতেন, আর প্রাইভেট পড়ানোর জন্য বেশ কিছু জায়গায় তাকে যেতেও হতো। আর পরীটাও সেই সুযোগে দাদার সাথে দেখা করার চেষ্টা করত। দূর থেকেই ওই পরীটা বোঝানোর চেষ্টা করত যে সে দাদার আশেপাশেই আছে, তবে দাদার কোনো ক্ষতি করার চেষ্টা করতো না। তবে দাদা এই পরীটাকে কোনো গুরুত্বই দিত না,
ওই পইটা দাদাকে সবসময় কাছে পেতে চাইতো, দাদাকে সবসময় বোঝাতে চাইতো যে দাদাকে ওই পইটা বিয়ে করবে, দাদার সাথে সংসার করবে। কিন্তু দাদা তো বিবাহিত, দাদার সংসার আছে। কোনোভাবেই তো জিনপরির সাথে সংসার করা এটা কঠিন কাজ, মানুষের পক্ষে সেটা খুবই কঠিন। সেই পরীটা আবার দাদিকে দেখতে পারে না, দাদার কাছ থেকে কিভাবে তাকে সরানো যায় সবসময় পরিকল্পনা আটতো ওই পরীটা। দাদিও ছিলেন ভীষণ একরোখা এবং জেদি মহিলা। দাদি কিন্তু এগুলোতে ভয় পেতেন না। এভাবে কিন্তু বেশ কিছুদিন চলতে থাকে, 1-2 বছর হয়ে যায়। এরই মধ্যে তখন দেশে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়। যতটুকু বোঝা যায় এটা 1988 সালের ভয়ঙ্কর বন্যার কথা বলা হচ্ছে। বিশেষ করে ঘটনার যেই সময়, যে প্রেক্ষাপটটাতে ওই বন্যার সময়টার কথাই সামনে চলে আসে আর কি। তো তখন তো দেশে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ চলছে, চতুর্দিকে পানি ঢুকে গেছে, পানির লেভেল আস্তে আস্তে বেশি হচ্ছে। একটা সময় ওনাদের বাড়ির চালের উপর পর্যন্ত পানি উঠে যাচ্ছিল, এতটা পানি হয়েছে। তখনকার সময় তো এখনকার মতো এত ট্রলার নৌকা ছিল না, ছিল কম ছিল। বন্যার সময় কলা গাছ দিয়ে কিছু আনুষঙ্গিক জিনিস দিয়ে কলা গাছের বড় একটি ভেলা তৈরি করা হতো, তার উপরে মানুষজন থাকতো। বিশেষ করে এই ধরনের বন্যার ক্ষেত্রে যখন পানিটা অনেক বেশি হয়ে যায়, তো ভেলাটা বেশ বড় করেই বানানো হয়েছিল। বিশেষ করে দাদার কথা বলছি, যেটা দাদা তৈরি করেছিলেন আর কি। তো দাদার ছেলে মেয়ে, তারপর দাদি, সবাইকে নিয়েই নিত্য প্রয়োজন আরও কিছু জিনিস নিয়ে ওই ভেলাটার উপর আশ্রয় নিয়েছিলেন। তখনকার সময় মানুষের আয় রোজগার কম ছিল, খাওয়া দাওয়া তেমন করতে পারতো না। এই দিকে আবার বন্যার প্রভাবে অভাব অনটনে মানুষজন খুবই কষ্টে দিন পার করছিল। দাদাও এমনই একজন মানুষ ছিলেন ওই সময় প্রেক্ষাপটে। বন্যার পানি যত বাড়তে থাকে, বিশুদ্ধ পানি, খাবার, এগুলোর সংকট তত তীব্র হতে থাকে। দাদাকে পছন্দ করা যে পইটা ছিল, সেই পইটা প্রতিনিয়ত দাদাকে শুকনো মুড়ি, শুকনো চিড়া, খই, এসব সুস্বাদু খাবার এনে দিত। কিন্তু দাদা এগুলো সহজে নিতে চাইতো না প্রথম দিকে। আবার না নিয়ে উপায় নাই, এতদিন তো সে এগুলোতে পাত্তা দেয় নাই। কিন্তু এখন তার স্ত্রী, তার সন্তান অভুক্ত, পানির উপর ভাসছে, কলার ভেলার উপরে। কি করবেন? তাদেরকে তো না খাইয়ে রাখা যায় না। আর কয়দিন? চারদিকে বন্যার পানি থই থই করছে, এর ভিতরে খাবার কোথায় পাবেন দাদা? দাদা যে ভেলাটা বানিয়েছিলেন, সবাই মিলে থাকার এক পর্যায়ে ওই ভেলাটাতে আস্তে আস্তে পচন ধরে যায়। কারণ বন্যাটা তো স্থায়ী হচ্ছিল বেশ কিছুদিন, পানি কমতে সময় লাগছিল। আর কলা গাছ কিন্তু পানির উপরে যদি এইভাবে রাখা হয়, সেটাতে কিন্তু পচন ধরে যায়। কিন্তু আশ্চর্যজনক একটা জিনিস দাদা খেয়াল করলেন, ভেলাটার চারপাশে পচন ধরে যায়, কিন্তু ওই ভেলাটা কখনো ডুবে যায় নাই, অথবা খুব বেশি পচন ধরে নাই। একেবারে নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে একদম আঁশগুলো আলাদা হয়ে যায়, ওরকমটা হয় নাই। একদিন রাত অনেক গভীর, তখন দাদা খেয়াল করে দেখতে পান ভেলার চারদিকে কিসের জানি আওয়াজ হচ্ছে, পানির আওয়াজ হচ্ছে আর কি। ভেলার আশেপাশে পানি থই থই করছে, আবার পানি কিছু কিছু জায়গায় নড়াচড়া করছে, সেখান থেকে অন্য ধরনের একটা শব্দ হচ্ছে। বেশ কিছু জায়গায় তো পানি স্থির থাকতো, কিন্তু একটা জায়গায় পানি নড়াচড়া করছে বলে মনে হচ্ছে। দাদার ধারণা তখন হয়, বা দাদা বুঝতে পারেন যে ওখানে ওই পরীটা আছে, পরীটা কোনোভাবে কোনো একটা কাজ ওখানে করছে, যার কারণে এই ভেলাটা নষ্ট হচ্ছে না বা ডুবছে না। এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়, পানি কমতে থাকে। একটা সময় পানি কমেও যায়। বন্যার এই পুরো সময়টাতে দাদাকে ওই পরীটা বিভিন্ন ধরনের খাবার দিয়ে গিয়েছিল, যা কিন্তু ওই পরিবারের সবাই খেয়েছিল। ওই পরীটা রাতের বেলা দিয়ে যেত এই খাবারগুলো, দিনের বেলা তো সবাই সজাগ থাকতো, সবাই দেখে ফেলবে, উপায় তো আর নাই। আর ভাত তরকারি বন্যার সময় তো রান্না করার সুযোগও থাকে না, আসলে কিভাবে রান্না করবে। ওই খাবার দেওয়ার সময় দাদার সাথে দেখা করে আবার চলে যেত পরীটা। ওনাদের বাড়ির পাশে একটা বড় আম গাছ ছিল, তখন সেই আম গাছটা বেশ বড় ছিল। মূলত পরীটা দাদার কাছে থাকার জন্য এবং দেখা করার জন্য ওই আম গাছেই থাকতো।
দাদার ভেলাটা এই আম গাছের নিচেই ছিল। ভেলাটা যেহেতু এমন ছিল, বেশ বড় ছিল, দাদা দাদি তার ছেলেমেয়েরাও ছিল, সুতরাং বোঝাই যাচ্ছে ভেলাটা কত বড় হতে পারে। পরীটার একটু অসুবিধাই হতো তাদের সাথে দেখা করতে বা কথা বলতে। আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে। একদিন সারাদিন দাদার কাছে তো আসলে আসতে পারে না, তাদের সাথে দেখা করতে পারে নাই। রাত 1টা আনুমানিক তখন বাজে। দাদা পানির উপর স্পষ্টভাবে কিছু ছায়ার মতো দেখতে পেলেন। এই ছায়াগুলো একত্র হয়ে একটা সুন্দর চেহারার অবয়ব হয়ে গেল। এই অবয়বটা আবার দাদার সাথে কথা বলা শুরু করলো। অর্থাৎ ওই পরীটা আসলে সবসময় একই শেপ নিয়ে আসতো না, ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আসতো, ডিফারেন্ট ডিফারেন্ট চেহারায় আসতো। তো পরীটা দাদাকে বলছে যে আজকে তো সারাদিন তোমার সাথে দেখা করতে পারি নাই, কারণ আমার 7 বোন আমার সাথে দেখা করতে আসছিল, তাদের সাথে আমি একান্তে কিছু সময় কাটাই। তো আরও বেশ কিছু কথাবার্তা বলে, এই বলে দাদাকে বিভিন্ন ধরনের ফল মিষ্টি দিয়ে যায়। আরেকটা জিনিস না বললেই নয়, যতদিন বন্যার এই পানি ছিল ততদিন দাদারা তো এই ভেলার উপরেই ছিল। দাদা দাদি ওরা দেখতে পারতেন যে আকাশে অদ্ভুত ধরনের আলোর বিকিরণ হচ্ছে কোন একটা জায়গায়, ওনাদের কাছাকাছি কোন একটা জায়গায়। দূর থেকে দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় আলো ছুটে যাচ্ছে, আলো প্রতিফলিত হচ্ছে। আবার বেশ দূরে তাল গাছ ছিল, তাল গাছটা সবসময় প্রায় রাতেই মনে হতো যে এটার মাথার উপরে আলো জ্বলে থাকতো। দাদা দাদি জানতেন এটা কিসের আলো। এই বন্যায় পরীর দেওয়া কৌটাটা বন্যার পানিতে হারিয়ে গিয়েছিল। এত কিছুর পরেও দাদা কিন্তু পরীটাকে সেভাবে পাত্তা দিতই না। তার বিশেষ কারণ হচ্ছে দাদা দাদিকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। মূলত দাদিকে উনি পছন্দ করে বিয়ে করেছিলেন, আর এই কারণেই মূলত ওই পরীটা দাদিকে পছন্দ করতো না। একদিন দাদাকে স্বপ্নে এসে ওই পরী জিজ্ঞেস করছে যে তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো, আমার ভালোবাসা গ্রহণ করবা কিনা বলো। দাদা কিন্তু বুঝে গিয়েছিলেন এদেরকে রেগে কিছু বলা যাবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরা সবসময় একরোখা এবং জেদি প্রকৃতির হয়ে থাকে। দাদা পরীটিকে সুন্দর করে বুঝিয়ে বলতে থাকে যে দেখো আমার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাছাড়া তোমাদের সাথে তো আমাদের বিয়ে সম্ভব হয় না। তুমি তো তোমার জায়গায় থাকো, তোমার জায়গায় আমি যেতে পারি না। আবার আমাদের যে পরিবেশ সেখানেও তোমরা স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের মতো মিশতে পারো না। তোমাদের একটা দীর্ঘ হায়াত থাকে, আর আমাদের সংসার জীবনই থাকে অল্প কিছু বছরের। তাই অল্প সময়ের জন্য একত্র হয়ে কি লাভ? তোমাদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। তুমি হয়তো আমাকে দেখে পছন্দ করেছো, পছন্দ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি কি তোমাকে বিয়ে করতে পারবো? তুমি বলো, এটা কি কখনো সম্ভব? বয়সের সাথে আমি তো খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব, তোমার তো সেটা হবে না। তুমি তো অনেক বছর, শত শত বছর অনেকটা একই রকমই থাকবে। তখন কি হবে সেটা কি ভেবে দেখেছো? এটা ভাবনা করো, বোঝার চেষ্টা করো, এটা কি কখনো হতে পারে? পরীটা সব কথা শোনে, কিছু না বলে জেদ করেই চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আমি তোমাকে সহজে ছাড়বো না আব্দুল জব্বার, মনে রাখো। ওই দিন রাতে ঘটে এক ভীতিকর ঘটনা, যা কেউ কল্পনাও করতে পারে নাই। ওই রেন্ডি গাছ আর যে বাগানটা যেখানে অবস্থান করছিল তার পাশাপাশি তো ওনাদের ঘর। হঠাৎ করে শুনশান পরিবেশের নীরবতা ভেঙে ওই দিন গভীর রাত্রে, চারপাশে কোনো বাতাস নাই, কোনো বৃষ্টি নাই, আবহাওয়া ভালো ছিল, ওই রেন্ডি গাছটা থেকে প্রচণ্ড ভয়ঙ্কর রকমের আওয়াজ আসতে থাকে। তখনই দাদার ঘুম ভেঙে যায়। আওয়াজগুলো ছিল খুব চিকন চিকন চি চি শব্দ করে, ছোট ছোট আওয়াজ। আগে তো এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না, ছিল শুধু কুড়ে ঘরের মতো অনেক ঘর। তো এই শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে অনেকেই দেখতে থাকে। ওই রেন্ডি গাছটার দিক থেকে প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছে, অথচ অন্য কোনো জায়গায় ঝড় বাতাস নাই। ওই গাছটা পুরোপুরি আলোকিত হয়ে গেছে, আর ভয়ঙ্করভাবে আওয়াজ হচ্ছে ওই গাছটা থেকে। তো দাদারা দেখতে পান যে অসংখ্য লাল চোখ সেখানে রয়েছে, জোড়া জোড়া চোখ। এই চোখগুলো জোনাকি পোকার মতো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। যখন এই চোখগুলো মনে হয় পলক ফেলে তখন নিভে যায়, আবার যখন পলক উঠায় তখন আবার জ্বলছে, এটা বোঝা যায়। দাদা এগুলো দেখে বেশ ভয় পেয়ে যান। দাদার বুঝতে বাকি নাই, ওই যে পরী, এই পরীটা এখন দলবল নিয়ে এসে এখানে ভাঙচুর করতেছে, সবাইকে ভয় দেখাচ্ছে। আশেপাশে যত বাড়িঘর ছিল প্রত্যেকটা বাড়ির উপরে বড় বড় মাটির ঢিল ফেলতে থাকে ওই পরীগুলো। ওই পরীর দলগুলো সব বড় বড় ঢিল আশেপাশের মাটির যে মাটির ঢিল দিয়ে ওই আশেপাশের বাড়িগুলোর উপরে ফেলছে। অনেক ধরনের শব্দ করছে, ভয় ভীতি দেখাচ্ছে।
লোকজন কিন্তু বুঝতে পেরেছে যে ঘটনাটা কি। কখনো কখনো ওই রেন্ডি গাছ থেকে লম্বা কালো অবয়ব ওই গাছ থেকে লাফ দিয়ে কোনো বাড়ির পাশে থাকা গাছের উপর যায় পড়ছে। যখনই পড়ে, অনেক সময় হয় কি, ওই যে বাদুর যখন কোনো ডালে ঝুলে পড়ে এক ধরনের ঝনাত করে শব্দ হয় না, ওই রকম শব্দ হচ্ছে। বিশাল আকৃতির কোনো কিছু যদি ঝুলে পড়ে তখন এই শব্দটা কতটা বেশি হতে পারে, ওই রকম শব্দ হচ্ছে। লাফালাফি করছে, এটা কিন্তু মানুষ দেখতেও পাচ্ছে। এই যে এরকম যে চলছে, মূলত ওই দাদার উপর রাগ করেই এই কাজগুলো ওই পরীটা করাচ্ছে। দাদা না বলেছে, রাজি হচ্ছে না পরীর কথায়। এই জন্যই ওই দিন রাতে গ্রামের কেউ ঘর থেকে আর ভয়ে বের হতে পারে নাই। সারাটা রাত এই তাণ্ডব চালিয়েছে ওই পরীটা। এই জিন পরীদের তাণ্ডবে রাতভর ভয়ঙ্কর ধরনের আওয়াজ পুরো গ্রাম ধরে হয়েছে। ঢিল ছুড়াছুড়ি তো হয়েছেই। ওই দিন রাতে দাদাও ঘুমান নাই, আর অন্য কেউ আসলে সেভাবে ঘুমাতেও পারেন নাই। এটাই বাস্তবতা। দাদা দাদি সারা রাত ঘরের ভিতরে বসেছিলেন। কখন কি হয়, ঢিলের আঘাতে চাল বুঝি এখনই ভেঙে পড়ে, এমন একটা অবস্থা। এই বিষয়টা দাদার কাছে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। দাদা এরপর কবিরাজ খোঁজাখুঁজি করতে থাকেন যে এটা তো ঠিক হইল না, এটা কেমন কথা, পুরো গ্রামের লোকদেরকে অতিষ্ঠ করে ছাড়বে, এটা তো হতে পারে না। দাদা একজন বয়স্ক কবিরাজের সন্ধান পান, তার কাছে যান। তখনকার সময় ঘরে ঘরে কিন্তু কবিরাজ ছিল না, খুব অল্প সংখ্যক কবিরাজ ছিল, বিশেষ করে ওনাদের ওই এলাকায়। তো কবিরাজ যেখানে থাকেন সেখান থেকে দাদা কবিরাজকে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে এসে সব ঘটনা শুরু থেকে বলেন। কবিরাজ তো উনি ওনার মতো করে রিচুয়াল করতে থাকেন, কবিরাজের অনুগত জিনদের সাথেও যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে ওই কবিরাজ দাদাকে অদ্ভুত তথ্য দিতে থাকেন। কবিরাজ বলেন যে তুমি একদিন বিকেলবেলা ওই রেন্ডি গাছটার নিচে বসেছিলে। ওই দিন পরীরা 7 বোন তাদের কাজ শেষ করে রেন্ডি গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ওই 7 বোনের মধ্যে পেছনে যে পরীটা ছিল ও তোমাকে দেখে এবং পছন্দ করে ফেলে। সেই মুহূর্তে ও তোমার শরীরে প্রবেশ করার চেষ্টা করেছিল বিধায় ওই সময় তুমি তোমার কাঁধে ও পিঠে ভারী কিছু অনুভব করেছিলে, তোমার কাছে অস্বাভাবিক লেগেছিল। তখন দাদা তখন চিন্তা করে দেখলেন কবিরাজের কথার সাথে সবই তো মিলে যাচ্ছে। সেই কবিরাজ কি কি যেন গণনা করে, বিড়বিড় করে কিছু পাঠ করে, আবার কিছু কথা বলে যেগুলো মিলে যায়। এরপর কবিরাজ দীর্ঘ সময় ধরে কিছু গণনা করে কিছু দোয়া পাঠ করা শুরু করেছেন। একটা পর্যায়ে ওই পয়টাকে হাজিরও করেছেন এবং বলতে থাকেন তুমি কেন এই লোকটার পিছু ছাড়ছো না। পরিটা উত্তেজিত না হয়ে খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে থাকে ওই কবিরাজের। সে বলছে যে আমি কখনো কাউকে কোনোদিন পছন্দ করিনি, ওনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, ওনাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, ওনাকে বিয়ে করতে চাই। তো কবিরাজ তাকে বোঝাতে থাকে যে দেখো ওনার তো সংসার আছে, ওনার ছেলে মেয়ে আছে, তুমি কেন তাকে বিরক্ত করছো, উনি তো অবিবাহিত না। উনি যদি অবিবাহিত হতো তাহলে একটা কথা ছিল। তারপরও বইটা বুঝতে চায় না। সে বলে আমি যখন রেন্ডি গাছের উপর দিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম আমাদের আস্তানায়, তখন তাকে দেখি, পছন্দ হয়ে যায়। ওই সময় আমি আমার বোনদের সাথে না গিয়ে এখানে থেমে যাই, আর ওই গাছটার উপর আমি বসি শুধুমাত্র ওনাকে দেখে। ওনার বাড়ির কাছে আশেপাশে বেশ কয়েকদিন আমি ছিলাম, ওনাকে বোঝানোর চেষ্টা করি ওনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। এভাবে বেশ কিছুদিন চলার পর আমি আমার বোনদের কাছে আবার ফেরত যাই। আমার বোনের আমাকে অপমান করে, বলে তুই মানুষের সংস্পর্শে গিয়েছিলি, তোর শরীর থেকে তো এখন মানুষের গন্ধ আসছে রে, তুই আমাদের সাথে থাকতে পারবি না, তুই এখন আমাদের থেকে আলাদাভাবে জীবনযাপন করবি। বইটা বলতে থাকে যে আমি এই পরিপ্রেক্ষিতে তাকে পছন্দ করেছি, যার কারণে আজ আমারও করুণ দশা। আমি তো আমার জগতে এখনো চাইলেও ফেরত যেতে পারছি না। আমার বোনের আমার সাথে দেখা করতে আসতে পারে, কিন্তু আমি তো আমার জগতে গিয়ে ওই জগতে থাকতে পারছি না। পরীর কথাগুলো শোনার পর কবিরাজ বলতেছে যে বুঝতে পারলাম তো তোমার কথা, এখন ইনসান আর জিন জাতির বিয়ে কিভাবে হবে তুমি বলো। মানুষ তো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, জিন জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু এইটা কিভাবে হবে। তুমি মা একে ছেড়ে চলে যাও, ভবিষ্যতে আসার চেষ্টা করো না। তো এইগুলো কিন্তু কবিরাজ বলছে, কবিরাজ ঝাড়ফুঁকো করেছে। ওই পরীটা ওই সময়ের মতো স্বাভাবিকভাবে চলে যায়, কিন্তু পরীর মনে যে কি আছে এইটা তো ওই কবিরাজও বুঝতে পারেন নাই, দাদাও বুঝতে পারে নাই। এই ঘটনার বেশ কিছুদিন ওই পরীটা দাদার সাথে তেমন কোনো যোগাযোগ করেন নাই। তো দাদা তো ওই যে কুড়ে ঘরের মতো ওই ঘরটাতে থাকতেন, ওয়াশরুম তো বাইরেই ছিল, ঘরের বাইরে। ওয়াশরুমে যেতে হলে তো ঘর থেকে বাইরে যেতেই হবে। একদিন দাদা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন।
অনেক সময় হয়ে যায়, দাদা আর ফেরত আসে না। দাদির ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করছেন গিয়েছে, হয়তো বা চলে আসবে। এদিকে তার আসার আগ পর্যন্ত দাদিরও ঘুম আসছে না। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, আসে না যখন, তখন দাদি বুঝতে পারেন যে সে তো অনেকক্ষণ আগে গিয়েছে, কারণ উনি ঘুম ভেঙে দেখেছেন যে পাশে নাই। এদিকে অনেক সময় হয়ে গেছে, আসে না। তখন দাদির মনে হয় যে তার সাথে কোনো সমস্যা হয়েছে। সাথে সাথেই দাদি হারিকেনের বাতিটা হাতে নিয়ে আলোটা একটু বাড়িয়ে দিয়ে দাদাকে খোঁজার জন্য ঘরের বাইরে বের হয়েছেন। দাদি আশেপাশে খুঁজতে থাকেন দাদাকে, কিন্তু দাদাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন ওনাদের ফ্যামিলিতেও দাদাকে নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা করতো, যেহেতু এই সমস্যাটা ছিল। আর ওই রাতের বেলা কাকে উনি ডাকবেন ওই সময়ে? একটা ঘর থেকে আর একটা ঘর তো বেশ দূরে দূরে। তো দাদি ওনার মতো করে খোঁজাখুঁজি করার চেষ্টা করেন, দাদাকে ডাকাডাকি করছেন, কোনো রিপ্লাই পাওয়া যায় না, দাদাকেও খুঁজে পাওয়া যায় না। এদিকে বাড়ির অন্য সদস্য যারা ছিল, অর্থাৎ দাদার যে ছেলে মেয়ে, তাদেরকে তো ঘুম থেকে ডাকে নাই। এক পর্যায়ে তাদেরকেও ডাকা হয়, সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু কেউ খুঁজে পাওয়া গেল না। এত খোঁজাখুঁজি করার পরও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দূরের বাড়িতে গিয়েও তাদেরকে ডাকাডাকি করা হয়, তারা আবার আরো ঘর বাড়ির লোকদেরকে ডেকে তোলে, তারাও আসে। এখন যেরকম একদম কাছাকাছি ঘর বাড়ি, তখন কিন্তু এত কাছাকাছি না, একটু ফাঁকা ফাঁকা ছিল। তো লোকজন তো খোঁজাখুঁজি করে, কিন্তু কেউই খুঁজে পাচ্ছিল না। শেষ রাতের দিকে গ্রামের একজন ব্যক্তি দেখতে পায় একটা অদ্ভুত জিনিস। বাড়ির বাগানে, অর্থাৎ দাদাদের বাড়ির বাগানে থাকা একটি তাল গাছের যে তালের যে ডেগা বা ডগা বা ডাল, যেটাই আমরা বলি না কেন, একটা এই ডালের উপর দাদাকে শুইয়ে রেখেছে খুব অদ্ভুতভাবে। দাদা সাদা পাঞ্জাবিটা ঝুলছে, তাল পাতা তো অনেকটা গোলাকৃতির হয়, নিচ দিকে চোখা চোখা হয়, তো ওখান থেকে দাদার সাদা পাঞ্জাবিটা একটু ঝুলে আছে। এমন ভাবে শুয়ে রাখা হয়েছে, কোনো মানুষকে যদি, একটা পরিণত বয়স্ক মানুষ, উচ্চলম্বা সুঠামদেহী মানুষকে যদি তাল পাতার উপর শুয়ে রাখা হয়, আসলে কি কোনো মানুষ সেখানে থাকে? পড়ে যাবে তো। সেই লোড কি ওই তালের যেই ডাল, এটা কি নিতে পারবে? পারবে না। কিন্তু দাদা ওই রকম একটা জায়গায় ছিলেন। নিচ থেকে যখন পাঞ্জাবির অংশ দেখা যায়, তখন বুঝতে পারেন উপরে কিছু আছে। ওই লোকটা তো চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। উনি বলতে থাকেন যে, কে কোথায় আসিস, জব্বারে তো পাওয়া গেছে, আয় তাড়াতাড়ি এদিকে আয়। লোকজন তো চলে আসে, তারাও দেখে এই অবস্থা। 4-5 জন সাহসী লোক তাল গাছে ওঠে দাদাকে নামানোর জন্য। নিচে আরো অনেক লোকজন আছে, তারা মোটা মোটা কাঁথা নিয়ে চারপাশে ঘিরে ধরে রেখেছে, যাতে করে উপর থেকে পড়লে এই জিনিসটার উপরে দাদা পড়ে, দাদা যেন আঘাত না পান। এক পর্যায়ে অনেক কষ্টে ধরাধরি করে দাদাকে নিচে তারা নামিয়ে আনতে সক্ষম হন। উপর থেকে আর পড়েন নাই, ওই কাঁথাটা মূলত রাখা হয়েছে যদি পড়ে যান এই জন্য। তো যাক, ঠিকঠাক মতো দাদাকে ওনারা নামিয়ে আনেন। তো এলাকার সবাই দেখতে পেল যে দাদা তখন জ্ঞান নাই, সম্পূর্ণ অচেতন অবস্থায় আছেন। সবাই তো দোয়া দরুদ পরে পানি ছিটিয়ে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। 4-5 ঘন্টা পর দাদার জ্ঞান ফেরত আসে। দাদাকে যখন জিজ্ঞেস করা হয় যে ঘটনাটা কি, আপনি এভাবে তাল গাছের পাতার উপরে কিভাবে অস্বাভাবিকভাবে শুয়েছিলেন, কিভাবে আমরা আপনাকে ওখানে পেলাম, এরকমভাবে যখন দাদাকে জিজ্ঞেস করেছে, তখন দাদা বলেন যে উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, তখন হঠাৎ করে মাঝপথে ওই পরিটা কোথার থেকে যেন চলে আসে, এসে কোনো কথা ছাড়াই খপ করে তাকে ধরে তার ডানার এক ঝাপটায় ওই তালের যে গাছটা, ওই গাছের উপর নিয়ে যায় এবং তার সাথে থাকার জন্য অনেক চাপ প্রয়োগ করতে থাকে। উনি রাজি হন নাই। এক পর্যায়ে দাদাকে নাকি অনেক মারধর করতে শুরু করে। মূলত এই মারধরের কারণেই উনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বসে ওনার কিছু মনে নাই। তো এইভাবে দাদা আস্তে আস্তে অসুস্থ হয়ে যান। এতদিন তো উনি সুস্থই ছিলেন, পরীর হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পর উনি আস্তে আস্তে অসুস্থ হতে হতে অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। মাঝখানে একটু সুস্থ হয়েছিলেন, যেই না সুস্থ হয়েছেন, পরীটা আবার জ্বালাতন করতে থাকে দাদাকে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দাদাকে ভয় ভীতি দেখিয়ে দাদাকে চাপ প্রয়োগ করতে থাকে। দাদা কিন্তু সবসময় না করতেই থাকে, পরীটার কথায় রাজি হয় না কোনোভাবেই। উল্টো পরীকে বোঝাতে থাকে বারবার, বলে যে এটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, এটা হবে না, এতদিনে তুমি আমার অনেক ক্ষতি করে ফেলেছো, আমি আর নিতে পারছি না। এক পর্যায়ে দাদা পরীটাকে কোনো পাত্তা না দিয়েই উনি ওনার কাজে ওই অসুস্থ শরীর নিয়ে ব্যস্ত থাকতে শুরু করেন। এইভাবে আবার কেটে যায় আরো বেশ কিছুদিন।
পরিটাও কিন্তু খুব কম আসা শুরু করে। দাদা ভেবেছিলেন যে উনি হয়তো আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে পরিটার হাত থেকে রক্ষা পেতে চলেছেন, তবে যে ধারণাটা, এই ধারণাটা আসলে সেভাবে ঠিক ছিল না। একদিন দাদা সন্ধ্যার সময় ঘর থেকে বের হন টিউশনি করানোর জন্য, কিন্তু এটাই দাদার জীবনে একটা কাল হয়ে দাঁড়ায়। অনেক রাত হয়ে যায়, দাদার ফিরে আসে না বাড়িতে। মানে সবাই তো আবার দুশ্চিন্তায় পড়ে যায় দাদাকে নিয়ে। শুরু হয়ে যায় দাদাকে অনেক খোঁজাখুঁজি, দাদাকে পাওয়া যাচ্ছে না। সেই তাল গাছের ওখানে যাওয়া হয় যেখানে দাদাকে খুঁজে পাওয়া গেছিল একবার, সেখানেও সবাই গিয়ে কিছুই খুঁজে পায় না। দাদাকে অনেক খোঁজাখুঁজি করে সবাই যখন ক্লান্ত হয়ে যায়, পরের দিন সকালবেলা এলাকার লোকজন দেখতে পেলেন ভয়ঙ্কর একটা অবস্থা। পাশের একটি জঙ্গলে অনেকগুলো কলা গাছ আছে আর কি, কলা গাছের মাঝে কোনো ধরনের জামা কাপড় ছাড়া একটা লোক পড়ে আছে। তো যেই লোকজন দেখেছিল, দেখা মাত্রই বুঝতে পারে যে এইটা তো এই আব্দুল জব্বার অর্থাৎ দাদা। সাথে সাথে বাড়িতে খবর দেওয়া হয়, সবাই তো ধরাধরি করে দাদাকে বাড়িতে নিয়ে আসে। দাদার পুরো শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন স্পষ্টভাবে ছিল। মনে হচ্ছে কোনো লাঠি বা ভারী কোনো কিছু দিয়ে দাদার শরীরে অনেক অনেক আঘাত করা হয়েছে। সবাই ধারণা করেছিলেন যে এটা ওই পরিটারই কাজ, আর ওনাদের ধারণাটাই সত্যি ছিল। দাদার 2 দিন কোনো জ্ঞান ছিল না, অজ্ঞান অবস্থায় ছিল দাদা টানা 2 দিন। জ্ঞান ফিরে আসার পরও দাদা বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। দাদা আসলে আগের মতো সুস্থ, তরতাজা, সবল যেরকম অবস্থায় কাটাচ্ছিলেন, এটা কিন্তু আর হয় না। দাদার মাথায় মূলত অনেক আঘাত পেয়েছিলেন, যার কারণে দাদা তেমন কিছু আর মনে করতে পারেন না আগের কথা। দাদা আর কখনোই স্বাভাবিক হতে পারেন নাই। দাদাকে অনেক চিকিৎসা করানো হয়েছিল, কোনো সুফল পাওয়া যায়নি। আর ওই সময় তো বিশেষ করে সেই 80-র দশকের শেষের দিকের কথা আর কি, তখন তো এরকম চিকিৎসা ব্যবস্থাও উন্নত ছিল না, প্রাইভেট ক্লিনিক বা হসপিটালগুলো খুবই কম ছিল। আর হুজুর কবিরাজ ফকির দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না সেভাবে। দাদাকে আর কখনোই আগের মতো সুস্থ করা যায়নি। 1992 সালে দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। দাদার ইন্তেকালের পর দাদিকে ওই পরীটা স্বপ্ন দেখিয়েছিল। ওই পরীটাই দাদিকে বলেছিল যে দাদাকে নির্যাতন করে সেই মেরে ফেলেছে, কারণ ওই পরীটা অনেক সময় দিয়েছে, তারও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু দাদা কোনোভাবেই রাজি হয়নি, যার কারণে ওই পরীটা এই ক্ষোভ ছেড়েছে দাদার উপরে। ওই পরীটা আরো বলে যে যেহেতু দাদা এই কথা শোনে নাই, এই জন্য তাকে মরতে হয়েছে। এই জন্য সে দাদাকেই দায়ী করে, সে যদি শুনতো তাহলে মরতো না। তবে দাদা কিন্তু উনি নিজে মরে প্রমাণ করে গেছেন উনি দাদিকে কতটা ভালোবাসতেন। দাদির প্রতি লয়াল থাকার জন্যই উনি ওই পরীটার প্রস্তাবে রাজি হন নাই। উনি জানতেন পরিণতি কি হতে পারে, তবুও রাজি হন নাই। দাদির কথা চিন্তা করে, ওনার সন্তানদের কথা চিন্তা করে উনি নিজেকে আত্মত্যাগ করেছিলেন। এরপর দাদিকে আর ওই পরীটা এসে বিরক্ত করেনি। তবে এই ঘটনার পর এলাকার লোকজন দূর দূরান্ত থেকে ভালো কিছু কবিরাজ এনে বিশেষ রুকিয়ার মাধ্যমে ওই রেন্ডি গাছটাকে ওনাদের যে বাগান আছে ওই বাগান থেকে কেটে ফেলেছিলেন। একদম শিকড় খুঁড়ে, শিকড় সহ এই গাছটাকে উচ্ছেদ করা হয়। এটাই ছিল ঘটনা, হৃদয় বিদারক একটি ঘটনা। আসলে কি বলবো, যে এইভাবে প্রতিনিয়ত বিরক্ত করার পর দাদা রাজি হন নাই। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন, ইস, কোন একটা পরীর সাথে যদি দেখা হতো, পরীর সাথে যদি কথা হতো, না জানি কত আনন্দ হতো। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, সবকিছু যদি আনন্দের মধ্যেই থাকতো, তাহলে দাদা কিন্তু এতে রাজি হতেন। উনি জানতেন এর পরিণতি কি, সেই পরিণতি উনি ভোগও করেছিলেন। তবে সেটা সেই প্রস্তাব গ্রহণ করে না, প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে। উনি পরিপূর্ণভাবে একজন বিশ্বস্ত মানুষ ছিলেন। উনি মৃত্যুবরণ করে ওনার বিশ্বস্ততার প্রমাণ দিয়ে গিয়েছেন। তবে শেষ দিকে এসে ওনার স্মরণ শক্তি ছিল না, মাথায় আঘাত পাওয়ার কারণে কিছুই মনে রাখতে পারতেন না, দ্রুত সবকিছু ভুলে যেতেন। এইভাবেই উনি ওনার পরিবারকে আগলে রেখেছিলেন।
গ্রীষ্ম, বর্ষা, ঝড়, ঝঞ্ঝা, বন্যা এর ভিতরেও। বইটার জায়গা থেকে তার আক্রোশের জায়গাটা আসলে এটা যৌক্তিক। তবে মানুষ এবং ভিন্ন জগতের প্রাণীদের মধ্যে বন্ধন হতে পারে, সম্পর্ক হতে পারে, তবে সেটা বিবাহের সম্পর্ক হওয়াটা উচিত নয় উভয়ের জন্যই, মানুষের জন্য, জিনের জন্য। এটা সবার জন্যই ভালো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে। আশা করি ওনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। মিকাইল আহমেদ ভাইকে যারা ঘটনা দিয়ে সাহায্য করেছেন, আব্দুল্লাহ সাকিব ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আরও একজন যিনি পূর্বের কলিগ ছিলেন মিকাইল আহমেদ ভাইয়ের, হান্নান ভাই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই দুজনের কাছ থেকেও আরও ঘটনা পাবো। তারাও মিকাইল ভাইকে ঘটনা দেবেন, আমরাও সেই ঘটনাগুলো ইনশাল্লাহ আমাদের লিসেনারদের সাথে শেয়ার করে সত্য ভয়ের ঘটনার যে অনুভূতি, সেই অনুভূতিটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLD, afnanthehorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের আরও একটি নতুন এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সে পর্যন্ত আমরা যেন নিরাপদে থাকি, ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তার নিরাপত্তা এবং রহমতের চাদরে ঢেকে রাখেন। আমার জন্য দোয়া, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।